নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে এলেন এসআরডি এর চেয়ারম্যান। ভোটার তালিকা থেকে নাম বাদ, সিউড়িতে রাজনৈতিক তরজা। নিখোঁজ হওয়া নাবালক ছেলের সন্ধানে বীরভূম জেলা পুলিশের সাফল্য। নিখোঁজ ব্যক্তির মৃতদেহ পাওয়া গেল ঝোপের মধ্যে মুরারোয়ে। কম কাঠে দাহ করতে আধুনিক চুল্লি নির্মাণ শুরু বক্রেশ্বরে। আজ শুক্রবার 22শে আগস্ট সিউড়ির তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে এলেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। ব্যারেজের কাজের কতটা অগ্রগতি হলো, তার গতি প্রকৃতি সমস্তটাই সরাসরি হাজির হয়ে তিনি পরিদর্শন করেন। সেচ দপ্তরের আধিকারিক, ব্যারেজ মেরামতি ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে কিভাবে কাজের অগ্রগতি হচ্ছে তা তিনি খতিয়ে দেখেন। এর পাশাপাশি ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনাস আহমেদ অনুব্রত মণ্ডলের কাছে বিকল্প রাস্তার জন্য জেলাশাসক ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার সাপেক্ষে রাস্তা তৈরি করার নির্দেশ দেন অনুব্রত মণ্ডল। তবে কোনোভাবেই বেআইনি টোল এই রাস্তায় বসাবেন না, এমনই সতর্ক করেন ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনাস আহমেদ। পাশাপাশি গত দুদিন আগে বীরভূম জেলা পরিষদে ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনাস আহমেদ সহ ট্রাক মালিকরা সভাধিপতি ফয়জুল হক রূপে কাজল শেখের সাথে বিকল্প রাস্তার দাবি নিয়ে বৈঠক করেন। জেলা প্রশাসনও আলোচনা সাপেক্ষে সেই রাস্তা তৈরি করা হবে বলে দাবি রাখেন। সব মিলিয়ে এই মুহূর্তে ধোঁয়াশায় রয়েছেন সমস্ত ট্রাক মালিক থেকে শুরু করে ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা। যতদিন তিলপাড়া ব্যারেজ মেরামতির কাজ সম্পূর্ণ না হচ্ছে, তা বিকল্প রাস্তার ব্যবস্থা করা হচ্ছে, ততদিন তাদের সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই মুহূর্তে। এদিন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল জানান, অনেকটা কাজ এগিয়েছে। দু সাইডের মোটামুটি শেষের দিকে, মিডিলটা বাকি আছে। এই দু সাইডে জল ছেড়ে দেওয়ার পর মিডিলটাতে কাজ আরম্ভ হবে। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর রাস্তাটার ব্যাপারে বলে দিলাম যে কোনো টোল যদি না তোলে, ট্রাক মালিক এবং যারা পাঁচামি, যারা পাথরের ব্যবসা আছে, তারা যদি করতে চায় আপত্তি নাই, কিন্তু টোল তোলা হবে না। কালকে তো প্রতীকী অবস্থা, তার জন্য বিকল্প কোনো রাস্তা না, কি করে হবে? অন্যদিকে ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনাস আহমেদ বলেন, গত পরশুদিন সভাধিপতির সঙ্গে মিট হয়েছিল, আজকে কি বিষয়? অ্যাকচুয়ালি আজকে আমরা তিলপাড়া ব্যারেজে এসেছিলাম পরিদর্শনের জন্য। আমাদের ট্রাক অ্যাসোসিয়েশনের সমস্ত প্রতিনিধি এখানে ছিল। আমরা আগামী দিনে যাতে আমাদের যে এই তিলপাড়া ব্যারেজের যে অবস্থা, এতে কিন্তু আমাদের গাড়ি ঘোড়া একটাও চলছে না, আমাদের সমস্ত ট্রাক বন্ধ আছে। আমরা পেটের দায়ে দিশাহারা, আমরা দিশাহীন। আমরা সবার কাছে গেছি, আমরা মানস ভুইয়া স্যারের সঙ্গেও কথা বলেছি, ডিএম সাহেবের কাছে গেছি, আমাদের সভাধিপতি সাহেবের কাছেও গেছি। আজকে আমি এখানে কেষ্টদার সঙ্গে দেখা হলো আমাদের তিলপাড়া ব্যারেজে, ওনাকেও বললাম আমাদের বক্তব্য হচ্ছে বিকল্প রাস্তা যেন খুব শীঘ্রই ব্যবস্থা করে দেওয়া হোক। এবং আমরা ট্রাক মালিক থেকে একটা প্রপোজাল দিয়েছিলাম, আমাদের সভাধিপতি সাহেব বলেছিলেন জেলা পরিষদ থেকে উনি যদি সম্ভব হয় বিকল্প রাস্তা বানিয়ে দেবেন। যদি বানিয়ে দেয় ভালো, কিংবা আমাদের ট্রাক অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দিলে আমরা ট্রাক মালিকরা নিজেদের মধ্যেই আমরা নিজেরাই বানিয়ে নেবো এটা। আমাদের এতটাই প্রবলেম হচ্ছে, আমাদের এত বেশি খরচ হচ্ছে অন্য রাস্তা দিয়ে গিয়ে, আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের গাড়ি ঘোড়া চলছে না, 3 দিনে অ্যাক্টিভ হচ্ছে। অ্যাভারেজ গড়ে আমাদের 1,500 টাকা রোজগার হচ্ছে পার ট্রাকে, কিন্তু এক একটা ট্রাকে আমাদের মোটামুটি ইএমআই আছে, ইনস্টলমেন্ট আছে 1 লাখের ওপরে। তারপরে পেপার মেনটেন্স করতে, ট্যাক্স, পারমিট এবং বিভিন্ন রকম ফিটনেস যেগুলো আছে, ইন্স্যুরেন্স মেনটেন করতেই খরচ লেগে যায় আমাদের মাসে 26 থেকে 27 হাজার টাকা। সেই জন্য আমরা এখন দিশাহারা, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই জন্য আমাদের বিকল্প রাস্তার দাবি এখানে। যদি বিকল্প রাস্তা সরকারিভাবে ব্যবস্থা না করে দেয়, এনএইচ ডিপার্টমেন্ট হোক বা ইরিগেশন হোক কিংবা জেলা পরিষদ হোক, ব্যবস্থা না করে দিলেও আমরা ট্রাক অ্যাসোসিয়েশন, আমরা ট্রাক মালিকরা নিজেরাই নিজেদের মধ্যে চাঁদা করে কিন্তু এই ব্রিজ আমরা নিজেরাই বানিয়ে নেব। অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলুন, কি জানালেন? উনিও একটাই কথা বললেন যে আপনারা যদি এখানে বিকল্প রাস্তা বানান, তো এখানে কিন্তু কোনো রকম টোল তোলা হবে না। আমরা কোনো টোল এখানে তুলতে চাই না, আমরা টোল তুলতে ইন্টারেস্টেড না। আমাদের গাড়িগুলো যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, তার ব্যবস্থাপনার জন্য আমরা প্রয়োজনে আমরা কিন্তু ট্রাক মালিকরা নিজেরাই টাকা দিয়ে, নিজেরাই চাঁদা করে আমরা ব্রিজ বানিয়ে নেবো এবং এটা আমরা নিজেরাই মেনটেনেন্স করে নেবো। আপনারা কি ভাবছেন, তৈরি করার কাজ শুরু করবো? আমরা যদি অর্ডার পাই ডেফিনেটলি করবো।
আমাদের নাম যদি অর্ডার, আমার নাম আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক। ধন্যবাদ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। ভোটার তালিকা নিয়ে ফের বিতর্ক। সিউড়ি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডলের নামই বাদ পড়েছে সদ্য প্রকাশিত 2002 সালের ভোটার তালিকা থেকে। শুধু তিনি নন, তার বাবা নিমাইচন্দ্র মণ্ডল, মা ভাগ্যবতী মণ্ডল ও তার ভাই প্রজ্ঞাব্রত মণ্ডলের নাম তালিকায় নেই। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কাউন্সিলর জানান, তিনি আগে 17 নম্বর ওয়ার্ডে থাকতেন, পরে 2010 সালে পরিবারসহ 19 নম্বর ওয়ার্ডে চলে আসেন। সেই সময় বাণীমন্দির বিদ্যালয়ে 3, 17, 18 নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ হতো, কিন্তু এবার সেই বুথ থেকে শুরু করে আশেপাশের বুথগুলির তালিকা থেকেও পরিবারের নাম খুঁজে পাননি। তৃণমূল সূত্রে খবর, কেবল তিনি নন, সিউড়ি শহরে আরও 15 থেকে 16 জনের নাম ভোটার তালিকা থেকে উধাও। ইতিমধ্যেই প্রসেনজিৎ মণ্ডল জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কম্পিউটারেও নাম মেলেনি। তিনি বলেন, আমি আতঙ্কিত নয়, তবে সাধারণ মানুষ যে এই SIR প্রক্রিয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন তা আমি অনুভব করতে পারছি। তার দাবি, জন্মসূত্রে এখানকার বাসিন্দা হয়েও নাম বাদ যাওয়া প্রমাণ করছে প্রশাসনিক জটিলতার কারণে সাধারণ ভোটাররা কতটা সমস্যায় পড়ছেন। এদিন সিউড়ি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল জানান, ফার্স্ট আমি থাকতাম পুলিশ লাইনে 17 নম্বর ওয়ার্ড, বিদ্যাসাগর কলেজের মেন গেটের পাশে। 2002 সালে ভোটার লিস্টে আমি নাম পাচ্ছি না। এসডিও সাহেবের অফিস থেকে জানতে পেরেছি অনেক ভোটার লিস্ট এখনো আপলোড করা হয়নি। সেহেতু আমার ফ্যামিলি কোনো নামই আমাদের কাছে আসেনি। আমার ভাইয়ের, আমার বাবা এবং মা 4 জনেরই লিস্টে নাম নেই। 17 নম্বরও নেই। 17 নম্বরে নেই 2002-এ, কিন্তু বর্তমানে রবীন্দ্রপল্লীতে আছে। যেহেতু আমি ওখান থেকে 2014-তে ভোটার কার্ড ট্রান্সফার করেছিলাম, তারপরে 2022-এ আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। বর্তমানে যদি 2002-এর ভোটার লিস্টটা পেয়ে যায় তাহলে সুবিধা হয়। তার কারণ নাহলে পরে তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিকম, বাবা সার্ভিস করতেন, বাবা পেনশন হোল্ডার ছিলেন, বা আমাদের পূর্বপুরুষদের যেসব জমি জায়গা আছে সেগুলো কমসে কম 100 বছর বয়স, 100 বছর বয়স এর আগে। তো আমার হয়তো খুব একটা অসুবিধা হবে না, বা আমার ফ্যামিলির কাউরি কোনো অসুবিধা হবে না। যাদের এসব নেই, সাধারণ পাবলিক, তাদের নিয়ে চিন্তা হয় বা চিন্তা করছিলাম যে তাদের তো খুব অসুবিধা হবে। আপনি তো জনপ্রতিনিধি 19 নম্বর ওয়ার্ডে, আপনারই নাম্বার। হ্যাঁ, অবাক কাণ্ড তো প্রথমে লাগছিল, তারপরে যখন জানতে পারলাম যে 23-24 বছর আগেকার ভোটার লিস্টটা সংরক্ষণ হয়তো ঠিকমতো হয়নি, তার জন্য এখনো লোড করতে পারেননি, বা দিল্লি নির্বাচন কমিশন হয়তো ওনার কাছে যদি থাকেন লোড করে দেবেন, বা তখনও বা কম্পিউটার সিস্টেম ছিল না। এখন যেটা সুবিধা, তোর পেপারসের উপরে টোটালটা নির্ভর করতে হতো। গাফিলতি নির্বাচন কমিশনের হবে, যেহেতু লিস্টটা সংরক্ষণ ঠিক করে রাখেননি। আপনারই নাম্বার, আমার ফ্যামিলির নাম্বার, মানে লিস্টে যেহেতু এখনো আপডেটেশন করতে পারিনি, এখন অব্দি পাইনি, কিন্তু 2-4টে বেরোবে আমার যা মনে হয়। তার কারণ তাদের লিস্টগুলো আমি তো সব প্রিন্ট করেছি, প্রিন্ট করে আপনার দেখতে আরম্ভ করেছি, যারা যারা আসছেন তাদের দেখে দিচ্ছি, সিরিয়াল নাম্বার লিখে দিচ্ছি। আমার নাম প্রসেনজিৎ মণ্ডল, 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, সিউড়ি। অন্যদিকে সিউড়ি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন শুকুল বলেন, কি বললো আপনাকে কাউন্সিলর? কাউন্সিলর আমার কাছে দুদিন এসেছিল অফিসে, আমাদের পুলিশের অফিসে, আমাদের সদরের অফিসে। আমাকে জিজ্ঞেস করলো যে আমার বাবার নাম আর মায়ের নাম, তারা সব ভোটার ছিল আমার।
এবং আমার সময় আমি যখন দীর্ঘদিন দাঁড়াচ্ছি 17-তে, তাদের নাম ছিল, লিস্টে ছিল, এবং তারা ভোট প্রদানও করেছে, ভোট কাস্ট করেছে। তো আজকে আমি জানতে পারলাম তার নাম নাকি মানে 2002-এর লিস্টে নাই, এটা আমি জানতে পেরেছি। ভোট দিতে কোথায়? ভোট দিত বিদ্যাসাগর কলেজে। বাণী মন্দিরে ভোট? হ্যাঁ, বাণী মন্দির, সরি আমার ভুল হচ্ছে, বাণী মন্দিরে ভোট দিত। তখন আমাদের এখন হয়ে গেছে ওটা 184, তখন বোধহয় ওই পার্টটা ছিল আমাদের 127 এরকম। এই যে নাম বাদ 2002 সালের লিস্টে, কিছু তার পাশের বাড়ির লোকের নাম রয়েছে, তার নাম নাই, এগুলো কি মানে খামখেয়ালি? এটা খামখেয়ালি মানে এটা একটা ওপর মহল থেকে একটা চক্রান্ত চলছে, একটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা চক্রান্ত করছে। বিশেষ বিশেষ কিছু লোকের যারা আমাদের সম্মানীয় দিদির সঙ্গে যারা আছে, যারা দিদিকে ভালোবাসে, দিদির উন্নয়নের যারা কাণ্ডারি, তাদেরকে বাদ দিয়ে এইভাবে নাম বাদ দিচ্ছে। গাফিলতিটা কার? 100% নির্বাচন কমিশনের গাফিলতি। আপনার ওয়ার্ডে আর কোনো সমস্যা দেখা দিচ্ছে? এখনো পর্যন্ত পাইনি আমি, একজন আর একটাই পেয়েছি, নিমাই মণ্ডল, পারুল মণ্ডল এবং আমাদের প্রসেনজিৎ মণ্ডল, এদেরটাই পাওয়া গেছে। বাকি কারুর নাম এখনো পাইনি, নাম বাদ গেছে। বাকি যেটা হবে সেটা আমি ডোর টু ডোর করবো, এটা আমার প্ল্যান আছে। আমাদের সমস্যা দেখা দিলে কি করবেন? সমস্যা দেখা দিলে আমরা পার্টির উচ্চমহলকে জানাবো। এটা আমাদের কথা হয়েছে। আমাদের পার্টির যিনি সেনাপতি আছেন অর্থাৎ অভিষেক ব্যানার্জি আছেন, তিনি বলেই দিয়েছেন যদি কারুর নাম না থাকে, এরকম যদি কোনো ডিস্টার্ব হয়, তাকে মেল করতে, তাকে জানাবো। সেটা আমরা জানাবো তাকে। কাউন্সিলরেরই নাম না, কিরকম লাগছে? মানে অদ্ভুত লাগছে ভাবতে অদ্ভুত আছে। কাউন্সিলর যারা মধ্যে দিয়ে নাম নেই, তারা ডেফিনেটলি ভোট দিত, এবং প্রতিটা ইয়ার লোকসভা বিধানসভা থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটি প্রতিটা ইয়ারে তারা ভোট দিয়েছে। কত বছর ছিলেন এখানে? দীর্ঘদিন ছিল, দীর্ঘদিন। মানে বাবা চাকরি করতেন, বাবা চাকরি করার সময় থেকে ছিলেন, ওনার বাবা চাকরিও করতেন, ফুড কর্পোরেশনে ফুড সাপ্লাই চাকরি করতেন। ওর বাবা অনেকদিন ধরে দীর্ঘদিন নাম ছিল। কোন জায়গায় থাকতেন? ওরা থাকতো মোল্লার লেদ আছে, অর্থাৎ ওটা কলেজ পাড়া বলে, অ্যাকচুয়ালি ওটা বাণী মন্দির বুথ, কলেজ পাড়াই বলে, মোল্লার লেদের উল্টো দিকে বাড়ি। ব্যবস্থা গ্রহণ করবেন কোন? ডেফিনেটলি আমি দেখবো, যেহেতু ওরা 17-র ভোটার ছিল, 17 থেকে 17-র এতে নাম নেই, 2002 অবধি 17তেই ছিল, তো নাম নেই। ডেফিনেটলি আমি যেখানে জানাবার আমি জানাবো। আমার নাম তপন শুকুল, আমি 17 নম্বরের কাউন্সিলর, এক্স চেয়ারম্যান। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বোলপুর পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের ভুবনডাঙ্গার বাসিন্দা মোহাম্মদ সাবিরের ছেলে আফজল গত 17 আগস্ট থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সঙ্গে সঙ্গে বোলপুর থানায় খবর যায় এবং থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। খবর পাওয়া মাত্র বোলপুর থানার পুলিশ দ্রুত নিখোঁজ বালকের সন্ধানের জন্য তন্ন তন্ন করে তল্লাশি চালান। অবশেষে হাওড়ার গোলাবাড়ি থানায় তার সন্ধান পাওয়া যায়। বোলপুর থানা পুলিশের তৎপরতায় নাবালককে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানান। পুলিশের এই সাফল্যের জন্য পরিবারের মুখে হাসি ফুটে ওঠে। পুলিশের এই ভূমিকায় গোটা পরিবার আনন্দিত। এদিন নিখোঁজ হওয়া নাবালক ছেলের বাবা জানান, একদিন আমার ছেলে আমাদেরকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, তার জন্য আমরা বোলপুর থানায় একটা অভিযোগ জানাই। বোলপুর থানার পুলিশ খোঁজ লাগিয়ে একটা খবর পান, সেখানে সঙ্গে সঙ্গে ছুটে যান। তারপরেও একটা হাওড়া গলাবাড়ি থানা থেকে একটা খবর পান, সেখানেও সঙ্গে সঙ্গে ছুটে যান। কিন্তু হাওড়া গলাবাড়ি থানা থেকে সুস্থ এবং ভালো অবস্থায় আমার ছেলেকে বোলপুর থানায় নিয়ে আসেন। বোলপুর থানা থেকে সুস্থ এবং ভালো অবস্থায় আমাদের হাতে তুলে দেন। তার জন্যে বোলপুর থানা পুলিশ এবং বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ, এবং বীরভূম জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ। আর এই পুলিশের এই ব্যবহার আমাদের যথেষ্ট ভালো লেগেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত বলরামপুর গ্রামের রোহিত শেখ গত বুধবার 20 আগস্ট চেন্নাই থেকে কাজ করে বাড়ি ফিরেছিল, কিন্তু সেদিন বিকেলবেলায় বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তারপর থেকে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি রোহিত শেখের। গতকাল বৃহস্পতিবার 21 আগস্ট বিকেলবেলায় একটি ঝোপের পাশ থেকে মৃত অবস্থায় তার দেহ পাওয়া যায়। বাড়ির লোকজন স্থানীয় মুরারই থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরিবারের অনুমান রোহিতকে খুন করা হয়েছে, তবে এটা ঠিক কী কারণে তার মৃতদেহ উদ্ধার হলো ঝোপ থেকে তা নিয়ে সংশয় কিন্তু রয়ে গেছে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই।
বীরভূম জেলার 51 সতীপীঠের অন্যতম হচ্ছে বক্রেশ্বর সতীপীঠ। এখানে রয়েছে মহাশ্মশান। বীরভূম জেলা পরিষদের উদ্যোগে এখানে নির্মিত হচ্ছে দুটি আধুনিক চুল্লি। আগে শবদাহ করতে 1 কুইন্টালের বেশি কাঠ লাগতো। এখন এই চুল্লিতে খুব কম কাঠেই দেহ দাহ সম্ভব হবে এবং ধোঁয়া কম হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে। শ্মশানের ভেতরে ছাউনি, আলো, জল ও ড্রেনের মতো পরিকাঠামো উন্নয়নেরও কাজ চলছে। মহাশ্মশান উন্নয়ন কমিটির এক সদস্য জানান, ঝাড়খণ্ড সহ দূর দূরান্ত থেকে মানুষ শেষকৃত্যের জন্য আসেন, তাই দুটি চুল্লি যথেষ্ট নয়, আরও চুল্লি প্রয়োজন। পাশাপাশি বক্রেশ্বর নদীর ভাঙন ঠেকানো জরুরি। এদিন কমিটির সদস্য আরও জানান, বক্রেশ্বর মহাশ্মশানের কাজ শুরু হয়েছে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে। এটা আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাই। কাজ চলছে, একটা বসা সেট তৈরি হয়েছে এবং একটা চুল্লি তৈরি হচ্ছে। চুল্লিটা এখনও শেষ হয়ে যায়নি, চুল্লিটা তৈরি হচ্ছে, বোধহয় 2-3টে বডি বা দাহ করা হবে। কিন্তু বক্রেশ্বর মহাশ্মশানে যা দাহ আসে দূর দূরান্ত থেকে, ঝাড়খণ্ড থেকে আসে, বিহার থেকে আসে, বীরভূম থেকে আসে, পশ্চিমবাংলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে। কিন্তু এত বড় একটা শ্মশান, তাতে 2-3টে চুল্লি করে আমার মনে হয় সমস্যার সমাধান হবে না। কাজ নিশ্চয়ই কিছু হবে, কিন্তু আরও কিছু বড় করার প্রয়োজন আছে। এবং নদীটা প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে। বক্রেশ্বর নদীটা খুব ছোট নদী, সেই নদীটা কিন্তু রক্ষণাবেক্ষণ করার একটা উদ্যোগ জেলা পরিষদকে নিতে হবে। এবং ঘাটে নামার জন্য ওনারা একটা ঘাট তৈরি করছেন এ পর্যন্ত, সেটাও ঠিক আছে। অস্থি দিতে আসেন, বহু মানুষ অস্থি দিতে আসেন সেই ঘাটে নেমে। কিন্তু আমাদের নদীটার যা পরিস্থিতি, যা পজিশন, তাতে নদীটা কিন্তু ধ্বংস হচ্ছে। নদীটার সাইডগুলো মানে একটু বাঁধিয়ে দেওয়া, একটু সৌন্দর্য করা, এটা খুবই প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আরও কিছু শ্মশানের কাজটা দরকার আছে। আপনার নাম? আমার নাম দেবনাথ মুখার্জি, আমি বক্রেশ্বর মন্দির উন্নয়ন কমিটির একজন সদস্য। অন্যদিকে এ ব্যাপারে বিস্তারিত বলেন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। এদিন তিনি বলেন, এলাকাবাসীর আশা পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হলে শ্মশানটি আধুনিক, পরিবেশ বান্ধব ও টেকসই রূপ পাবে। এদিন তিনি আরও বলেন, দেখুন, বক্রেশ্বরে বীরভূম জেলা পরিষদের উদ্যোগে প্রায় 1 কোটি টাকা কাছাকাছি কাজ ওখানে চলছে। যেমন ধরুন, ওখানে যে শ্মশান ঘাট আছে যেখানে মৃতদেহ দাহ করা হয়, বিগত দিনে আমরা দেখেছি যে একটা মৃতদেহ দাহ করতে গেলে প্রায় 1 কুইন্টাল বা তার অধিক কাঠের প্রয়োজন হয়। কিন্তু আধুনিক প্রযুক্তিবিদ্যায় 10 থেকে 15 কেজি কাঠে মৃতদেহ সৎ কাজ করা যায়, সেটা কিন্তু আমরা ওখানে করেছি। তার জন্য 2টি চুল্লি ওখানে করেছি এবং মৃতদেহ দাহন করার পরে বা তাকে সৎ কাজ করার পরে তার অস্থি যে ঘাটে নিয়ে যাওয়া হয়, সেখানে স্নান করার জন্য যে ঘাটটি ছিল, সেই ঘাটটি সঠিক অবস্থায় ছিল না। সেটিকে প্রায় 14 লক্ষ টাকা ব্যয় করে সেটিকে সঠিকভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে। প্লাস ওখানে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়, তাই সব দিক চিন্তা ভাবনা করে ওখানে প্রায় যে এরিয়াগুলো আছে সেখানে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এবং ওখানে ল্যাট্রিন বাথরুমের জন্য ব্যবস্থা করা হয়েছে। সর্বত এক কথায় প্রায় 1 কোটি টাকার কাছাকাছি কাজ আমরা ওখানে করেছি। যেমন আলমবাবা মাজারে কাজ করেছি, অন্যভাবে বীরভূম জেলার যে সতীপীঠ আছে, সতীপীঠের মধ্যে ওটা একটা পীঠ, পঞ্চপীঠের মধ্যে একটা পীঠ, 51 পীঠের মধ্যে একটা পীঠ। সেই পীঠের জন্য বীরভূম জেলা পরিষদ এরিয়া মানুষের উন্নয়নের স্বার্থে এবং হাজার হাজার মানুষ যেহেতু ওখানে আসে তাদের সতীপীঠে দর্শন করার জন্য, তাদের যাতে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা না হয়, সেই কথাগুলি মাথায় রেখে আমরা ওখানে একের পর এক উন্নয়ন করে চলেছি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে। জাতি, ধর্ম, মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে চলার বার্তা তিনি দিয়েছেন এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখার কথা বলেছেন। সর্বতই ওখানেই পাশে আমরা দেখতে পাবেন দুর্গাপুরে যেমন আলম বাবার মাজার আছে, ওটাও প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা ব্যয়ে মাজারটি পুনর্নির্মাণ করা হয়েছে এবং ওখানে
জলের ব্যবস্থা থেকে শুরু করে, টয়লেটের ব্যবস্থা শুরু করে, লাইটের ব্যবস্থা শুরু করে একাধিক কাজ যেমন করা হয়েছে, অনুরূপভাবে পাশেই আমাদের এই যার কথাটা আমরা বলছেন, এই 51 ফিটের অন্যতম পিঠ, এই পিঠেরও প্রায় 1 কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণের কাজ করা হয়েছে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।